আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পরে এই প্রথম ভারত সফরে এলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, এবং তার আজকে 24শে মে ভারতে আসবার কথা ছিল, কিন্তু তিনি একদিন আগেই গতকাল 23শে মে এসেছেন এবং তিনি সরাসরি গিয়েছেন কলকাতায়। কলকাতায় তিনি ভিক্টোরিয়া মেমোরিয়ালস এবং মাদার তেরেসার সদনে গিয়েছিলেন, যেটি নিয়ে আমি গতকাল কথা বলেছিলাম। কিন্তু গতকাল তিনি দিল্লি গিয়েছেন এবং আজকে দিল্লিতে তিনি খুব ব্যস্ত সময় কাটিয়েছেন। তিনি 2 দফায় ভারতের জাতীয় উপদেষ্টা অজিত দোভালের সাথে মিটিং করেছেন এবং এই মিটিংগুলোতে অনেক বিষয় আলোচনা হয়েছে, এবং তারপরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্করের সাথে তিনি মিটিং করেছেন। অজিত দোভালের সাথে মিটিংয়ে কি আলোচনা হলো? সেখানে মূলত আলোচনা হয়েছে যে ইন্দো প্যাসিফিক অঞ্চলের চীনের যে ক্রমশ প্রভাব বাড়ছে, সেই প্রভাব কি করে নিয়ন্ত্রণ করা যায় সেটি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও ক্রস বর্ডার টেরোরিজম বা সীমান্ত পারের সন্ত্রাস, সামুদ্রিক নিরাপত্তা, বর্তমানে পশ্চিম এশিয়ায় যে সংকট চলছে, যে এই যে ইরানকে আক্রমণ করা এবং তার ফলশ্রুতিতে সৌদি আরব, ইউনাইটেড আরব এমিরাতস, কুয়েত, বাহরাইন, ওমানে যে ইরান আক্রমণ করছে, ওভারঅল মধ্যপ্রাচ্যের সংকট নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং এই সংকট কি করে নিয়ন্ত্রণে আনা যায় সেটি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া তাদের মধ্যে আলোচনা হয়েছে যে তাদের মধ্যে যে যৌথ সামরিক মহড়া হতো সেটি কি করে আরো বৃদ্ধি করা যায়, ভারত আমেরিকার মধ্যে ইন্টেলিজেন্স ইনফরমেশন শেয়ারিংটা আরো কি করে বাড়ানো যায়, এবং পাকিস্তান ভিত্তিক যেসব সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে তাদের নিয়েও কিন্তু এই মিটিংয়ে আলোচনা হয়েছে। এরপরে ডক্টর জয়শঙ্করের সাথে যে মিটিং হয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই মিটিং এর কোনো ইনফরমেশন যেন বাইরে না যায় এতটাই গোপনীয়তা বজায় রাখা হয়েছে। তারপরেও আমার সূত্রে কিছুটা ইনফরমেশন পেয়েছে, যেমন এই মিটিংটাকে যদি আমেরিকার দিক থেকে বলা যায় যে এটা আসলে একটা ড্যামেজ কন্ট্রোল সর্ট অফ মিটিং, কারণ আমেরিকা ভারতের যে সম্পর্ক, আপনারা জানেন যে এই সম্পর্ক নিয়ে বেশ টানাপোড়েন চলছিল, বিশেষ করে ট্রাম্প নির্বাচিত হবার পরে, এবং ট্রাম্পের নির্বাচনে যেভাবে মোদি একটা সমর্থন ছিল সেখানে তারপরে আমরা ফেব্রুয়ারিতে দেখেছি যে মোদি হোয়াইট হাউসে গিয়েছে, তাদের সাথে একটি আলোচনা হয়েছে, দে হ্যাড লাঞ্চ টুগেদার। তো স্বভাবতই ধারণা করা হয়েছিল যে ইন্ডিয়া এবং আমেরিকার সম্পর্কটা খুব উষ্ণ হবে, কিন্তু পরবর্তীতে দেখা গেল ট্যারিফ নিয়ে এবং অন্যান্য ইস্যু নিয়ে তাদের সম্পর্কটা কিন্তু স্মুথলি যায়নি। তো এই যে সম্পর্কের অবনতি সেটি আসলে ঠিক করতে এসেছেন মার্কো রুবিও, এবং সেটাকে তিনি বলছেন যে ড্যামেজ কন্ট্রোল করতে এসেছি, এবং ইন্ডিয়ার সাথে আমেরিকার সম্পর্কের এই যে অবনতি হচ্ছে এর দায় কিন্তু মার্কো রুবিও নিজেই স্বীকার করেছেন, বলেছেন যে এর জন্য আসলে আমেরিকাই দায়ী। আমেরিকাই একসময় ট্যারিফ নিয়ে কথা বলেছেন। আবার আর এই সাউথ এশিয়ান রিজিয়নে আরেকটি কারণ হলো যে আমেরিকা এবং ভারতের সম্পর্কের অবনতি, সেটা হলো বাংলাদেশ। কারণ আপনাদের মনে আছে যে ট্রাম্প নির্বাচিত হবার পরে হোয়াইট হাউসে যে গিয়েছিলেন মোদি, এবং সেখানে ট্রাম্পও বলেছিলেন যে এই সাউথ এশিয়ান এই বিষয়গুলো, বিশেষ করে বাংলাদেশের বিষয়গুলো তারা ভারতের সাথে মিলেই কাজ করবে। মানে সোজা কথা হলো যে ভারতের চোখে তারা বাংলাদেশকে দেখবে, কিন্তু পরবর্তীতে আমেরিকা কথা রাখেনি। আমেরিকা অনেক কাণ্ড ঘটিয়েছে যেগুলোতে ভারতের আপত্তি ছিল, ভারতের স্বার্থ বিরোধী ছিল। তো এখন বিশ্ব রাজনীতিতে মাইনকার চিপায় পড়ে ট্রাম্প তার পররাষ্ট্রমন্ত্রীকে ভারতে পাঠিয়েছে, এবং সেখানে তারা বাংলাদেশ বিষয় নিয়ে আলাপ করেছে, এবং আবারও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশ বিষয়ে তারা ভারতের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে। এতদিন তারা যা করেছে সেটা আসলে আহ, তারা মনে করে যে এটা ঠিক হয়নি, কারণ তারা শুরু থেকে বলেছিল যে ভারতের সাথে আলোচনা করেই তারা এই সাউথ এশিয়ান, ইন্দো প্যাসিফিক এই পলিসিগুলো ঠিক করবে। এবং মার্কো রুবিও ট্রাম্পের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী শ্রী মোদিজিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছে, এবং ট্রাম্পও ভারতে আসার আগ্রহ ব্যক্ত করেছে। এবং ট্রাম্প জাতিসংঘের যে সাধারণ পরিষদের অধিবেশন আছে সেপ্টেম্বরের শেষের দিকে, তারপরে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে ভারত আসার ইচ্ছে ব্যক্ত করেছেন। সো এই বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশ নিয়ে কি আলোচনা হয়েছে সেটা যদিও বলা হচ্ছে যে এ ব্যাপারে বাইরে কোনো তথ্য দেওয়া হবে না, কিন্তু
খুব স্বাভাবিকভাবেই এটা একটা অনুমান করা যায় বা বিশ্লেষণ করে যেটা উঠে আসে যে এই যে আমেরিকা যে ইনুসকে দিয়ে বাংলাদেশের রেজিম চেঞ্জ করেছে এবং তারপরে বাংলাদেশের আহ, যে রাজনৈতিক গতি প্রকৃতি এবং এখন পর্যন্ত যেভাবে চলছে তাতে ভারত কিন্তু যথেষ্ট নাখোশ এবং এটা ভারতের নিরাপত্তার উপরে হুমকি হয় এরকম অনেক ঘটনা কিন্তু বাংলাদেশের মাটিতে ঘটছে, বিশেষ করে পাকিস্তান ঘটাচ্ছে। তো এই জায়গাগুলোতে ভারত একটা ক্লিয়ার অবস্থান নিয়েছে এবং সেটা নিয়েই আজকে মার্কো রুবিওর সাথে ক্লিয়ার একটা আলোচনা হয়েছে। তো এই আলোচনার প্রেক্ষিতে আগামী দিনে বাংলাদেশকে নিয়ে যে বর্তমান যে নানামুখী টানাপোড়েন সেখানে আমেরিকা তার অবস্থান বদলাতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও আমেরিকাকে বিশ্বাস করার আগে আসলে বহুবার ভাবতে হয়, কারণ আমেরিকা বহুবার ভারতের সাথে কথা দিয়েছে কিন্তু কথা রাখেনি। কিন্তু এইবার বিশ্ব রাজনীতিতে মানকার চিপায় পড়ে তারা আবার ভারতের কাছে এসেছে এবং ভারত আবারও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। এখন দেখা যাক যে মার্কো রুবিও ফিরে যাবার পরে বাংলাদেশ ইস্যুতে কিছু চেঞ্জ আসে কিনা। তবে ধারণা করা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে নিকট ভবিষ্যতে কিছু চেঞ্জ আসবে, কারণ শেখ হাসিনা বলেছেন তিনি অচিরেই দেশে ফিরবেন। আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথেও কথা বলে বোঝা যাচ্ছে যে তারা বাংলাদেশে ফেরার ব্যাপারে চিন্তা ভাবনা করছেন, যারা দেশের বাইরে রয়েছেন এবং তারা রাজনীতি নিয়ে কিন্তু নতুন করে ভাবছেন। তো সব মিলিয়ে যে অবস্থা দাঁড়িয়েছে তাতে আমাদের অপেক্ষা করতে হবে এবং আমার মনে হয় যে বাংলাদেশের জন্য ভালো কিছুই হয়তো অপেক্ষা করছে। আর শেখ হাসিনা যে দেশে ফিরে আসতে চেয়েছেন এটি শোনার পরে দেশের ভেতরে যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, বিশেষ করে শেখ হাসিনার বিরোধী পক্ষের শিবিরে যে প্রতিক্রিয়া, যে কাঁপুনি, যে ভয়, তাতে বোঝাই যাচ্ছে যে শেখ হাসিনা ফেরার কথা বলে একটা মাস্টার স্ট্রোক দিয়েছেন। এখন আমরা অপেক্ষা করি। পলিটিক্স ইজ এ গেম, এখানে নিরন্তর খেলা চলছে এবং এটা একটা টেস্ট ম্যাচ, এটা টি-20 নয়। ভারত এই পর্যন্ত কিন্তু তারা যেভাবে খেলছে, আমরা অনেকেই বলি যে ভারত কি করছে বা ভারতের মুখের দিকে তাকিয়ে আছেন কেন। আপনারা যদি চিন্তা করে দেখেন যে ডক্টর ইউনূস মিনিমাম 5 বছর ক্ষমতায় থাকবে, 5 থেকে 10 বছরের জন্য এসেছিল, তাকে কিন্তু 1.5 বছরের মাথায় বিতাড়ন করা হয়েছে। জামাত কনফার্ম ক্ষমতায় যাবে, সেই আয়োজন করেছিল। ট্রেসিয়ান জ্যাকবসনের কথা মনে আছে, যে ভারত বাংলাদেশে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ছিলেন, তিনি কিন্তু সব আয়োজন করেছিলেন, তিনি সাংবাদিকদের সাথে আলোচনাও বলেছিলেন। জামাতকে ক্ষমতায় যেতে দেওয়া হয়নি, সুতরাং ভারত কিন্তু তার মতো করে গুটি চালছে। তো আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে জামাত, বিএনপি, এনসিপি যদি মনে করে যে তারা যেভাবে চাইছে সেভাবেই চলবে, তাহলে আমার মনে হয় যে সেটা তারা ভুল করবে। দেখা যাক কি হয়। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি যে কোনো সময় হতে পারে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই শান্তি আলোচনায় গত কয়েক সপ্তাহে বারবার উঠে এসেছে পাকিস্তানের নাম। কিন্তু দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ যখন ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তির জন্য মধ্যস্থতা করছেন, তখন তাদেরই দেশে ঘটে গেছে ভয়াবহ বোমা হামলার ঘটনা। 24শে মে রবিবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় একটি যাত্রীবাহী ট্রেনে সংঘটিত হওয়া নতুন এবং ভয়াবহ আত্মঘাতী বোমা হামলাটি দেশটির ক্রমবর্ধমান নিরাপত্তার সংকটের ক্ষতকে আরও রক্তাক্ত করে তুলেছে। এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত 24 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং 70 জনেরও বেশি মানুষ গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। হামলার পরপরই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ এই হামলার দায়িত্ব স্বীকার করে এটিকে একটি আত্মঘাতী হামলা হিসেবে দাবি করেছে। প্রশ্ন হলো, বিশ্ব যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে ইসলামাবাদের কূটনৈতিক তৎপরতা দেখছে, তখন কেন পাকিস্তানের নিজের সীমানার ভিতরে জ্বলতে থাকা আগুন দেশটির নিরাপত্তা কাঠামোর গভীর ফাটলকে বিশ্ববাসীর সামনে উন্মোচন করছে? কেন দেশটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ইন্ডেক্সে সবাইকে ছাড়িয়ে যাচ্ছে? আবার সন্ত্রাসবাদের আগুনে জ্বলতে থাকা এমন একটি দেশের সাথে বাংলাদেশের সুসম্পর্ক কতটা নিরাপদ? পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনির এবং তার সফরসঙ্গী প্রতিনিধি দল শুক্রবার সন্ধ্যায় তেহরানে পৌঁছেছেন। সেখানে তাকে স্বাগত জানান ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমিনি। উদ্দেশ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তির চুক্তিতে মধ্যস্থতা করা।
ভারতে বসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি সুখবরের ইঙ্গিত দিয়ে রেখেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি হওয়ার পথে। কিন্তু এই খবর যখন রুবিও দিচ্ছিলেন তখন পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চল প্রদেশ বেলুচিস্তানে সামরিক বাহিনীর সদস্যদের বহনকারী একটি ট্রেন লক্ষ্য করে চালানো হামলায় অন্তত 24 জন নিহত হয়েছেন। আজ রোববার পাকিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটায় এই হামলার ঘটনা ঘটে। এতে 70 জনের বেশি মানুষ আহত হয়েছেন। এই শাটল ট্রেনটি মূলত দীর্ঘ দূরত্বের যাত্রীবাহী জাফর এক্সপ্রেসের সাথে সংযোগ স্থাপনের জন্য সেনা সদস্য, তাদের পরিবার এবং বেসামরিক নাগরিকদের কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে পরিবহন করছিল। বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের ইঞ্জিন এবং 3টি বগি লাইনচ্যুত হয় এবং 2টি বগি সম্পূর্ণ উল্টে যায়। পাকিস্তানের এক সরকারি কর্মকর্তা এএফপিকে জানান, নিহতদের মধ্যে বেশ কয়েকজন সেনা সদস্য রয়েছেন। ওই কর্মকর্তা এএফপিকে জানান, সেনা সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে ট্রেনটি কোয়েটা থেকে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের শহর পেশোয়ারের দিকে যাচ্ছিল। পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা ও দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে যারা খোঁজ খবর রাখেন তারা বলছেন, আজকের এই ট্র্যাজেডি কোনো আকস্মিক বা বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি মূলত পাকিস্তান নামক রাষ্ট্রটির দীর্ঘস্থায়ী নীতিগত অবক্ষয়, সীমান্ত নিয়ন্ত্রণহীনতা এবং চরমপন্থী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান শক্তিশালী হওয়ার এক ভয়াবহ ধারাবাহিকতা মাত্র। ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস বা আইইপি এর প্রকাশিত 2026 সালের গ্লোবাল টেররিজম ইন্ডেক্সের বার্ষিক প্রতিবেদনটি পাকিস্তানের জন্য এক ঐতিহাসিক এবং নজিরবিহীন সতর্কবার্তা দিচ্ছে। এই সূচকের ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তান বৈশ্বিকভাবে সন্ত্রাসবাদে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে প্রথম স্থান দখল করেছে, যা এর আগে 2 বছর ধরে ধারাবাহিকভাবে আফ্রিকার বুর্কিনা ফাসোর দখলে ছিল। 2025 সাল জুড়ে পাকিস্তানের সন্ত্রাসী তৎপরতা এক ভয়াবহ রূপ নিয়েছিল। এই এক বছরে দেশটিতে 1045টি সন্ত্রাসী হামলায় 1139 জন মানুষ প্রাণ হারায়, যা 2013 সালের পর দেশটির ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী ও সবচেয়ে বেশি প্রাণঘাতী বছর হিসেবে রেকর্ড করা হয়েছে। এই সূচকে দেখা যাচ্ছে 2025 সালে পাকিস্তানে বিশ্বের একমাত্র দেশ যেখানে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির সবচেয়ে দ্রুত অবনতি ঘটেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো দেশটিতে জিম্মি করার ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। 2024 সালে দেশটিতে 101 জন জিম্মি হওয়ার ঘটনা ঘটেছিল। 2025 সালে এসে সেটি হয়ে গেছে 655 জনে। মূলত খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানের দীর্ঘদিনের অস্থিতিশীল এবং শাসনহীন সীমান্ত এলাকায় এই ধ্বংসাত্মক তৎপরতার প্রধান প্রজনন ক্ষেত্র হিসেবে কাজ করছে। দর্শক, পাকিস্তানে বর্তমানে যে আত্মঘাতী বোমা হামলা এবং প্রাতিষ্ঠানিক সন্ত্রাসবাদের জোয়ার দেখা যাচ্ছে তার বীজ রোপিত হয়েছিল মূলত ভূ রাজনৈতিক স্বার্থ এবং রাষ্ট্রীয় মহাদশিক পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে। এটি বুঝতে হলে 3টি প্রধান ঐতিহাসিক মোড়কে বিশ্লেষণ করা দরকার, যার প্রথমটির সাথে বাংলাদেশের জন্মের সম্পর্ক আছে। মানে 1971 সালে বাংলাদেশের কাছে পরাজিত হওয়ার পর দেশটি যে ট্রমার মধ্যে পড়েছিল সে শোক ভুলতে গিয়ে ধীরে ধীরে জঙ্গিবাদে জড়িয়ে পড়ে তারা। বিশ্লেষকদের মতে পাকিস্তানের উগ্রবাদের প্রথম মনস্তাত্ত্বিক ভিত্তি তৈরি হয়েছিল 1971 সালের যুদ্ধে পরাজয় এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থানের মধ্য দিয়ে। এই পরাজয় পাকিস্তানি সামরিক এস্টাবলিশমেন্টকে গভীরভাবে আঘাত করেছিল। তারা বুঝতে পারে শুধু জাতিগত বা ভৌগোলিক পরিচয় দিয়ে একটি রাষ্ট্রকে ধরে রাখা সম্ভব নয়, তাই তারা রাষ্ট্রীয় পরিচয় হিসেবে একটি রক্ষণশীল এবং কট্টর ইসলামিক জাতীয়তাবাদের ধারণাকে আঁকড়ে ধরে। একই সাথে ভারতের বিশাল সামরিক শক্তির বিপরীতে নিজেদের ভূ রাজনৈতিক অস্তিত্ব নিশ্চিত করতে তারা আফগানিস্তানের মাটিতে কৌশলগত গভীরতা বা স্ট্র্যাটেজিক ডেপথ অর্জনের জন্য উগ্রপন্থী গোষ্ঠীগুলোকে রাষ্ট্রীয় প্রক্সি হিসেবে গড়ে তোলার দীর্ঘমেয়াদী কৌশল নেয়। দ্বিতীয়ত, সে ধারার আগুনে ঘি ঢেলেছিল আফগান সোভিয়েত যুদ্ধ। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে পাকিস্তানের উগ্রপন্থার আসল প্রাতিষ্ঠানিকীকরণ ঘটে 1979 সালে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের পর। এই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ, সৌদি আরব এবং পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই যৌথভাবে সোভিয়েত বাহিনীকে পরাস্ত করতে চরম উগ্র মতাদর্শকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিল। পাকিস্তানের সামরিক একনায়ক জিয়াউল হকের আমলে সীমান্ত জুড়ে হাজার হাজার অনিয়ন্ত্রিত ওয়াহাবি ও দেওবন্দি মাদ্রাসা গড়ে তোলা হয়, যা মূলত সোভিয়েত বিরোধী প্রতিরোধ বাহিনী মুজাহিদিন তৈরির কারখানায় পরিণত হয়।
1989 সালে সোভিয়েত বাহিনীর প্রত্যাহার এবং 1992 সালে আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র তড়িঘড়ি করে এই অঞ্চল ত্যাগ করে, কিন্তু পাকিস্তান এই প্রশিক্ষিত ও সশস্ত্র বিশাল জিহাদি জনবলকে ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীর এবং আফগানিস্তানে নিজেদের প্রক্সি হিসেবে ব্যবহার করতে থাকে। কিন্তু পাকিস্তানের নিজের তৈরি করা জঙ্গিরা একসময় ফ্রাঙ্কেনস্টাইনের দানবের মতো নিজ দেশে ফিরে আসে, শুরু করে একের পর এক বোমা হামলা। তৃতীয় গুরুত্বপূর্ণ ইস্যুটি হলো 9/11 এবং লাল মসজিদ ট্র্যাজেডি। 2001 সালের 11 সেপ্টেম্বরের পর মার্কিন যুক্তরাষ্ট্রের চরম কূটনৈতিক চাপে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ আল কায়দা বিরোধী যুদ্ধে আমেরিকার পক্ষে যোগ দিতে বাধ্য হন। পাকিস্তানের উপজাতীয় অঞ্চলে আশ্রয় নেওয়া বিদেশি চরমপন্থীদের দমনে সামরিক অভিযান শুরু হলে তা স্থানীয় পশতুন উপজাতিদের ক্ষুব্ধ করে এবং তারা পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়। তবে এই ক্ষোভকে সবচেয়ে উগ্র রূপ দেয় 2007 সালের জুলাই মাসে ইসলামাবাদের লাল মসজিদ সামরিক অভিযান। লাল মসজিদের চরমপন্থী শিক্ষার্থীরা এবং মিলিশিয়ারা রাজধানীতে নিজস্ব শরিয়া আইন চালুর দাবি জানিয়ে সহিংসতা শুরু করলে পাকিস্তানের কমান্ডোরা সেখানে একটি রক্তক্ষয়ী অভিযান চালায়, যাতে 100 জনের বেশি মানুষ নিহত হয়। এই লাল মসজিদ অভিযানকে চরমপন্থী গোষ্ঠীগুলো তাদের মূল ভূখণ্ডের জিহাদ ঘোষণার প্রধান অনুঘটক হিসেবে ব্যবহার করেছিল। এই অভিযানের পরপরই দেশে আত্মঘাতী বোমা হামলার জোয়ার শুরু হয় এবং 2007 সালের ডিসেম্বরে তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি গঠিত হয়। দর্শক, পাকিস্তানের চরমপন্থী গোষ্ঠীগুলো বছরের পর বছর ধরে তাদের হামলার ধরন বদলে ফেলেছে, যা আজ অত্যন্ত সুসংগঠিত এবং প্রযুক্তিগতভাবে উন্নত রূপ নিয়েছে। লাল মসজিদ অভিযানের পর 2007 সালে 60টি এবং 2008 সালে 67টি ব্যাপক আত্মঘাতী হামলা দেশটিতে নজিরবিহীন ভয়ের রাজত্ব কায়েম করেছিল। দেশের ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক ও রক্তক্ষয়ী হামলাটি ঘটেছিল 2014 সালের 16 ডিসেম্বর পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে। 6 জন ভারী অস্ত্রসজ্জে সজ্জিত টিটিপি জঙ্গি সামরিক পোশাক স্কুলটিতে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে 149 জন মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল, যাদের মধ্যে 133 জন ছিল নিষ্পাপ স্কুল শিক্ষার্থী। এই ট্র্যাজেডি পুরো দেশকে নাড়া দেয় এবং রাজনৈতিক দলগুলো সামরিক বাহিনীর সাথে মিলে একটি ন্যাশনাল অ্যাকশন প্ল্যান বা ন্যাপ এবং সামরিক আদালত গঠন করতে বাধ্য হয়। সাম্প্রতিক বছরগুলোতে হামলার ধরনে আরো একটি বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। সন্ত্রাসীরা এখন প্রতীকী সামরিক লক্ষ্যের বাইরে গিয়ে দেশের লাইফলাইন এবং অর্থনৈতিক অবকাঠামোকে অচল করার কৌশল নিয়েছে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো 2025 সালের 11 মার্চ বেলুচিস্তানে বোলান পাস এলাকায় যাত্রীবাহী ট্রেন জাফর এক্সপ্রেস হাইজ্যাকিং এর ঘটনা। বেলুচিস্তান লিবারেশন আর্মি 33 জন ভারী অস্ত্রসজ্জে সজ্জিত জঙ্গি রেললাইন উড়িয়ে দিয়ে ট্রেনটি থামায় এবং 400 জনের বেশি যাত্রীকে জিম্মি করে। এই হামলাটি প্রমাণ করে চরমপন্থীরা এখন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণকে সরাসরি চ্যালেঞ্জ করার মতো সামরিক সামর্থ্য অর্জন করেছে। দর্শক, পাকিস্তানের বর্তমান সংকটের সবচেয়ে বড় ভূরাজনৈতিক বৈপরীত্যটি দেখা যায় এর বিশ্বমঞ্চে মধ্যস্থতাকারী ভূমিকা এবং দেশের ভিতরের চরম অরাজকতার বৈশ্বিক মধ্যে। 2026 সালের শুরুতে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তখন বিশ্ব অর্থনীতি এক নজিরবিহীন সংকটে পড়ে। এই জটিল পরিস্থিতিতে পাকিস্তান অত্যন্ত আশ্চর্যজনকভাবে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়। 2026 সালের 11 এপ্রিল এবং 12 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেনা হোটেলে আয়োজিত ইসলামাবাদ শান্তি আলোচনার মাধ্যমে দেশটি 1979 সালের পর প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সামনাসামনি বৈঠক করাতে সক্ষম হয়। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের উদ্যোগে এই দুই চিরশত্রুর মধ্যে একটি সাময়িক দ্বি-সাপ্তাহিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এই কূটনৈতিক সফলতার মাধ্যমে পাকিস্তান বিশ্বের কাছে নিজেকে একটি পরমাণু শক্তিধর মিডল পাওয়ার হিসেবে তুলে ধরে আন্তর্জাতিক আর্থিক সহায়তা এবং কূটনৈতিক বিচ্ছিন্নতা থেকে মুক্তি পেতে চেয়েছিল। কিন্তু এই কূটনৈতিক অর্জনের আড়ালে পাকিস্তানের নিজস্ব সীমানা নিরাপত্তা সম্পূর্ণ ধসে পড়েছিল। পাকিস্তান যখন মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ব্যস্ত, ঠিক তখনই নিজের পশ্চিমা সীমান্তে আফগানিস্তানের সাথে দেশটির সরাসরি যুদ্ধ শুরু হয়ে যায়। 2026 সালের ফেব্রুয়ারিতে রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলার পর পাকিস্তান সেনাবাহিনী চরম ক্ষুব্ধ হয়। এরই প্রেক্ষিতে গত 27 ফেব্রুয়ারি পাকিস্তান বিমান বাহিনী আফগানিস্তানের
অভ্যন্তরে অপারেশন গজবিল হক নামক একটি সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে। এই যুদ্ধের অংশ হিসেবে পাকিস্তান ডুরান্ট লাইনের উপরে আফগানিস্তানের অভ্যন্তরে 5 থেকে 10 কিলোমিটার জুড়ে স্থায়ী বাফার জোন বা নো-গো জোন প্রতিষ্ঠার কৌশল নেয়, যাতে জঙ্গিরা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকতে না পারে। একটি চরম বৈপরীত্য হলো, যে দেশটি আঞ্চলিক পরাশক্তিদের মধ্যকার যুদ্ধ থামাতে মধ্যস্থতা করছে, সেই দেশটি নিজেই নিজের প্রতিবেশী দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে খোলা যুদ্ধে লিপ্ত হয়েছে এবং নিজের নাগরিকদের আত্মঘাতী হামলা থেকে রক্ষা করতে পারছে না। পাকিস্তানের বর্তমান বহুমুখী নিরাপত্তা অস্থিতিশীলতার জন্য মূলত 3টি ভিন্ন মহাদেশের সন্ত্রাসী গোষ্ঠী দায়ী, যা দেশটিকে একটি ত্রিমুখী সংকটের মুখে দাঁড় করিয়েছে। প্রথমত তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি, যারা দেওবন্দি জিহাদি মহাদর্শের অনুসারী এবং পাকিস্তান সরকারকে বল প্রয়োগের মাধ্যমে উৎখাত করে একটি কট্টর ধর্মীয় আমিরাত গঠন করতে চায়। দ্বিতীয়ত বেলুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ, যারা একটি ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং বেলুচিস্তানের খনিজ সম্পদের উপর নিয়ন্ত্রণ ও পূর্ণ স্বাধীনতা দাবি করে। তৃতীয়ত ইসলামিক স্টেট খোরাসান বা আইএসকে, যারা বৈশ্বিক খেলাফত প্রতিষ্ঠার স্বপ্ন দেখে এবং প্রধানত শিয়া ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা চালায়। স্বাধীন ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে পাকিস্তানের সামরিক পদ্ধতি দীর্ঘমেয়াদে ব্যর্থ হতে বাধ্য। পাকিস্তান যতক্ষণ না পর্যন্ত তার রাষ্ট্রীয় দ্বিমুখী নীতি, যেখানে কিছু চরমপন্থীকে ভূ রাজনৈতিক হাতিয়ার হিসেবে লালন করা হয় এবং অন্যদের দমন করা হয়, সম্পূর্ণ পরিহার করবে, ততক্ষণ পর্যন্ত এই আগুনের অবসান হবে না। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।